আমার বাসায় মাছ আর মাংস বাদ দিয়ে যত শুকনো আইটেমের বাজার আছে ওইটা মাসেরটা মাসেই করা হয়। শুধু মাছ মাংসটা আমরা সপ্তাহেরটা সপ্তাহে কিনে খাই। প্রথমত আপনাদের ভাই এক সপ্তাহ বেশি হয়ে গেলে ওই মাছটা ফ্রিজে রেখে দিলে খেতে চায় না। আর মাংসটা তো আমার কাছে ফ্রিজে বেশি দিন থাকলে ওইটা আরো ভালো লাগে না, একমাত্র কোরবানির মাংসটা ছাড়া। যখন এটা তখনই কিনে এনে খাওয়া হয়। যদি কখনো একটু পরিমাণে বেশি কেনা হয় তাহলে 2 দিনের যাতে খেতে পারি ওই পরিমাণে আনি, এর বেশি আমার কখনোই আনা হয় না। তো সপ্তাহে যেহেতু মাছ বাজারটা করতে হয় ওই সময় আর আমি কোনো মাংসটা আনি না। একটা সপ্তাহ মাছ কেনার জন্য আমার যে পরিমাণ টাকার দরকার ঠিক ওই পরিমাণ টাকায় আপনাদের ভাই আমাকে দেয়। আর ওই টাকার ভিতরে দিয়ে যদি আমি মাংসটা কিনে আনতে যাই তাহলে আমার মাছ কেনা কোনোভাবেই সম্ভব হয় না, যেহেতু মাংসর দামটা একটু বেশি। মাঝে মধ্যে দেখা যায় মাছ বাজারের সাথে আমি বটটা কিনে নিয়ে আসি, কারণ গরুর বটের কেজি যেহেতু 300 টাকা, এই জন্য ওইটা আর কি মাছের সাথে মিলিয়ে আনা যায়। অনেক সময় মাছের দাম তো আর সবসময় একরকম থাকে না, মাঝে মধ্যে কম থাকে, আবার অনেক সময় মাছ কম এনে 1 কেজি পরিমাণে বট কিনে নিয়ে আসি। তো যাই হোক, ফাইনালি আজকে আপনাদের ভাইয়ের জন্য আমি মাংস কিনে নিয়ে আসলাম। আজকে আর মাংস কেনার জন্য এক্সট্রা ভাবে কোনো টাকা নেইনি। মাছ বাজারের জন্য যে টাকাটা দিছিল ওই থেকে কিছু মাছ আর মাংস নিয়ে আসছি 1 কেজি পরিমাণে। সপ্তাহের মাছ বাজারটা বেশি করা হয়নি, কারণ গত সপ্তাহের কিছু মাছও রয়ে গেছে। আর এই সপ্তাহের মাছ বাজারটা কমানোর কারণ হয়েছে আমরা কিছুদিনের ভিতরেই বাবার বাড়ি আমি আর আমার ছেলে মিলে চলে যাবো। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে বেশি করে মাছ আনার কোনো দরকার নেই, মাছ ফ্রিজে থাকলে খেতে ভালো লাগবে না, তার সাথে তুমি মাংস কিনে এনে আমাকে রান্না করে দিও, ওইটাই আমি দেখা যায় 3-4 দিন পরে খেতে পারবো। যদিও আমি যাওয়ার আগে তার জন্য গরুর 1 কেজি পরিমাণে বট আর 1 কেজি পরিমাণে মাংস এনে আলাদা আলাদা করে রান্না করে বক্সে করে ডিপে রেখে যাবো, যাতে সে গরম গরম করে খেতে পারে। আর মাংসের জন্য ছেলের জন্য 1 ডজন ডিম নিয়ে এসেছিলাম। আর বাসায় আদাটা শেষ হয়ে গেছিল, তো আদা রসুন এক্সট্রা ভাবে নিয়ে আসছি। যেহেতু আমি সপ্তাহকারীর সাথে আদাটা খাই না, এই জন্য বেশিরভাগ আমার আদা কেনা হয় না, রসুনটাই কেনা হয়। কিন্তু এই আদা আর রসুনটা একসাথে ব্লেন্ডার করে ডিপে রেখে দিব, যাতে যখন মাংস রান্না করি তখন যাতে এটা বের করে রান্না করতে পারি। আর প্রতিদিন যেহেতু আমি তরকারির সাথে রসুন খাই, তো ওই রসুনটা আমি আলাদা করে ব্লেন্ডার করে নিব। তো যাই হোক, মাংস আর মাছগুলো বের করে নিয়ে রেখে দিয়ে আমি মাংসগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম। যদিও আজকের মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে আসছি। তারপর অনেক সময় মাংস দেখা যায় একটার সাথে আরেকটা জোড়া লেগে থাকে, সেটাই হচ্ছে ছুটিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিছি কেটে নেওয়ার জন্য। মাংসটা আমি এখনই রান্না করব যাতে আপনাদের ভাইয়া খেয়ে দোকানে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ মরিচ আলু তারপরে আদা রসুন যা যা কাটা লাগবে সবকিছু কেটে নিয়ে এখন ধুয়ে নেওয়ার জন্য নিছি। আর রাত্রের বেলা হচ্ছে খাওয়া দাওয়ার পরে থালাবাটিটাও আমি ধুতে পারিনি, সকালে হচ্ছে বাজার করতে চলে গিয়েছিলাম। আর গতকালকে রাত্রে যে আমার কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। রাত 12:30 বাজে আপনাদের ভাইয়া আসার পরে খেয়ে দিয়ে ঘুমাইছি, কিন্তু সারা রাত্রে আমার ঘুম হয়নি। পরবর্তীতে আমি 4:30 বাজে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে হচ্ছে শুইছি। তারপরেও তেমন একটা ঘুম আসতেছিল না, পরে হয়তো বা একটুখানি সময় ঘুমাইছিলাম। এরপরে 10টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম বাজারে। কেন যেন আমার এরকম সমস্যাটাই বেশি হচ্ছে। মাঝে মধ্যে দেখা যায় 2-1 দিন আমি রাত্রে একটু ঠিক মতো ঘুমাতে পারি। এমনিতেই তো আপনাদের ভাই রাত 12টার পরে আসে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টার মতো বেজে যায়। সেই জায়গায় আবার হচ্ছে ভোর 4টা বাজে উঠে যাই, তো কতটুকু সময় ঘুম হয়। ফজরের সময় নামাজ শেষ করে শুলেও তার সাথে সাথে ঘুম হয় না। সেই জায়গায় যদি আমার ঠিক মতো একটু ঘুমও না হয়, 2-1 দিন দেখা যায় ঘুম হয়, আর বাকি দিনগুলো আমার ঠিক মতো ঘুমই হয় না। যাই হোক, এখানে পেঁয়াজ মরিচগুলো ধুয়ে নিয়ে এরপরে মাংসগুলো আমি ধুয়ে নিছি। আজকে মাংসগুলো একটু বড় বড় সাইজ করে আনছি, আর রানের মাংস নিয়ে আসছি। দেখা যায় সিনার মাংসটা আনলে একটু হাড়গোড় বেশি থাকে, আর ছোট ছোট করে কেটে দিলে ওই মাংসটা রান্না করার পর আরো ছোট হয়ে যায়। এখানে আমার সবকিছু ধুয়ে ঠুয়ে নেওয়ার পর পেঁয়াজ মরিচগুলো আমি এখানে কেটে কুটে মশলাটা ব্লেন্ডার করে তারপরে সবকিছু রেডি করে নিছি। এখন রান্নাটা বসিয়ে দিব। রান্না করলে আপনাদের ভাইয়া যদি ঠিক মতো ভাত না খায় আমি রেগে যাই, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমার খুবই খারাপ লাগে। সারাটা দিন পরিশ্রম করে এসে যদি একটু তৃপ্তি সহকারে ভাত না খেতে পারে, খারাপ লাগলেও মাঝে মধ্যে আমার কিছুই করার থাকে না, কারণ আমি তো আর নিজে ইনকাম করি না। আমাকে যে টাকা দেওয়া হয় সংসার চালানোর জন্য ওই টাকা দিয়েই দেখা যায় মাঝে মধ্যে আমার সংসার চালাতে একটু হিমশিম খেতে হয়। সব ধরনের মাছ আর মুরগির মাংসটা তো আপনাদের ভাইয়া খায় না। মাছটা কিনতে গেলে আমাকে বেছে বেছে কিনতে হয়, আর গরুর মাংস সবকিছুরই তো দাম বেশি আসলে, ওইগুলো তো সবসময় কিনে আনা সম্ভবও হয় না। তারপর যতটুকু সম্ভব আমি কিনে নিয়ে আসি। অনেক সময় দেখা যায় আপনাদের ভাইয়া আমাকে প্রতিদিন তো আর টাকা দেয় না, মাঝে মধ্যে নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে যায়। ওই টাকাটা তো আর আমি ভেঙে খাই না, রেখে দেই। পরবর্তীতে দেখা যায় যে আপনাদের ভাইয়ার জন্য ওই টাকাটাও আমার সংসারে ভেঙে ফেলতে হয়। সব ধরনের মাছ মাংস সবজি যদি আপনাদের ভাইয়া খেত তাহলে যে টাকা সংসারের জন্য দেয়া হতো ও দিয়ে সুন্দর মতো আমাদের সাধ্যের ভিতর সংসারটা চলে যেত। কিন্তু এখন যাই হোক, এইতেও আলহামদুলিল্লাহ খেয়ে পরে তো বেঁচে আছে। আমাদের চাইতেও তো মানুষ অনেক খারাপ থাকে। যদি কখনো কপালে এর চাইতে ভালো কিছু থাকে তাহলে হবে, আর না হলে নাই, কোনো আফসোস নাই এগুলো নিয়ে। যেভাবে দিন যে রাত আসতে আসছে এটাই আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তরকারিটা আমি হচ্ছে বসিয়ে রেখে এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। এগুলো একটু পানি ঝরে গেলেই হচ্ছে ফ্রিজের ভিতরে পলি করে রেখে দিব। মাছগুলো ধোয়ার পর আমি এখানে পলি করে নিছি। এখন এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে তুলে রেখে দিব। এদিকে মাংসর তরকারিটাও আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিছি। এখন এর ভিতরে আলু দিয়ে একটু কষিয়ে তারপরে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব পুরোপুরি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আলুগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। চুলায় মাংসটা রান্না হচ্ছে, এদিকে থালাবাটি অনেক পরিমাণে জমে গেছিল, সেগুলো আমি এখানে ধুয়ে নিছি। এখন এগুলো হচ্ছে ঝুড়ির ভিতরে পানি ঝরার জন্য রেখে দিব। থালাবাটি রাখা ঝুড়িটাও একটু ময়লা হয়ে গেছিল, এটাও ভালোভাবে সাবান দিয়ে আমি ধুয়ে নিছি। তারপরে চালের ড্রামের উপরে যে হতে ঝুড়িটা রাখি, চালের ড্রামটাও একটু আঠালো আঠালো হয়ে গেছিল, ওইটাও একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। একা হাতে আসলে বাজার করে এনে সেগুলো কুটে বেছে রান্না করে আবার সংসারে যত যাবতীয় কাজ আছে সবকিছু করে বাচ্চা সামলিয়ে আসলে অনেক কিছু গুছিয়ে উঠতে একটু কষ্টই হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। থালাবাটিগুলো ধোয়া শেষ করে আমি এখানে রুমগুলো মুছে নিচ্ছিলাম। এরপরে গরম পানি করে ছেলেকে গোসল করিয়ে দিয়ে তারপরে আমিও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে গোসল করে তারপরে হচ্ছে বের হয়ে গেছি। ঠান্ডা হওয়ার কারণে ছেলে প্রতিদিন গোসল করতে চায় না, তাই একদিন পর পর হচ্ছে একটু গরম পানি করে গোসল
করিয়ে দেই। এমনিতেও ও প্রচুর পরিমাণে কাশতে আসতে আজকে কয়েকটা দিন যাবত। শীতে কোনো কিছুই তেমন পড়তে চায় না, বাইরে গেলে একটু জোর করে পরিয়ে দেই, কিন্তু বাসায় আসলে আর কোনোভাবেই সেগুলো পরবে না। রাত্রে তো কিছু গায়ে দিয়েও ঘুমাবে না। যাই হোক, সব কাজ কর্ম, গোসল, নামাজ সবকিছু শেষ করে আমি আসছি রান্নাঘরে। এখন আমরা দুপুরে খাবারটা সবাই মিলে খেতে বসে যাব। তো এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, তরকারিগুলো সব আমি কড়াইয়ের ভিতরে বেড়ে নিই। আর এখান থেকে কিছু পরিমাণে তরকারি একটা বাটিতে করে আপনাদের ভাইয়ের জন্য তুলে রেখে দিব, যাতে অন্য একদিন বের করে দিতে পারি। আর নতুন আলু দিয়ে আজকে তরকারিটা রান্না করছিলাম, এতটা মজা হয়েছিল খেতে, আর কালারটাও খুব সুন্দর আসছিল। এত পরিমাণে তরকারি তো আর আমাদের লাগবে না, যেহেতু আলু দিছি, তো অর্ধেক পরিমাণে তরকারি রেখে দিয়ে আর বাকি টুকুর ভিতরে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু গরম করে নিচ্ছি। এখন আমরা খাবারটা খেতে বসে যাব। ছেলের বাবাকে খাবারটা দিয়ে আমি এখানে ছেলের জন্য খাবার নিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে তারপরে আমি খাবার। আমার ছেলের অবস্থা দেখেন, আমি গরুর মাংস রান্না করছি, সে সেইগুলো দিয়ে খাবে না, সে ডিম দিয়ে খাবে। এই জন্য মাংসের থেকে একটু ঝোল আর আলু নিয়ে নিচ্ছি। আজকে ডিমটা সেদ্ধ করে দিছি, ভেজে দেইনি। প্রতি ওক্তে আসলে ভাজা ডিম খেলে শরীরের জন্য তো অনেক ক্ষতি। তো যাই হোক, করে খাবারটা খাইয়ে এখানে আমিও খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।